আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে সংবাদ সেবা বিভাগের সাপ্তাহিক আলোচনায় আরও একবার স্বাগত। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন, নির্বাচনে জনগণের অর্থাৎ ভোটারদের ভোটদানের মাধ্যমে একটা দেশের সরকার গঠিত হয়। জনগণের মধ্যে এই আশা থাকে যে নতুন সরকার আগামী দিনে দেশ কিংবা রাজ্যের কল্যাণে আরও ভালো নীতি প্রকল্প প্রবর্তন করবে এবং উন্নয়নের চাকাকে আরও গতিশীল করবে। ফলে নির্বাচনে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোটের সময় ভোটারদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। তেমনি রাজনৈতিক দলগুলির দায়িত্ব এবং ভূমিকাও থাকে এই নির্বাচনের সময়। শুধুমাত্র ভোট দেওয়া কিংবা শুধুমাত্র ভোট চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বা শেষ নয় দায়িত্ব। এই সমস্ত ব্যাপারে অভিভাবকের মতোই গুরু দায়িত্ব পালন করে চলছে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন দপ্তর। আজ এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য কার্যনির্বাচনী আধিকারিক শ্রী শুভাশিস বন্দ্যোপাধ্যায় স্যার। স্যার, আকাশবাণী আগরতলা আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার, আলোচনার শুরুতেই জানতে চাইব, এই যে সাধারণ নির্বাচন হতে চলছে, প্রথম পর্যায়ে আগামী 19শে এপ্রিল শুরু হবে। এর মধ্যে ভোটারদের দায়িত্ব তো ভোট দেওয়া, আর কি কোনো দায়িত্ব রয়েছে ভোটারদের? কি বলবেন আপনি এই বিষয়ে? ভোটারদের প্রথম দায়িত্ব তো নিজেদের ভোট নিজেরা যাতে দেয় সেটাকে সুনিশ্চিত করা, এটা তো অন্যতম কর্তব্য। আর দ্বিতীয়ত হচ্ছে শুধু নিজে ভোট দেওয়া নয়, এলাকার যারা আছে বা পরিচিত যারা আছেন তাদেরকেও অনুপ্রাণিত করা যাতে সবাই গিয়ে ভোট দান করেন, কারণ এটা আমাদের শুধু অধিকার না, এটা কর্তব্য। সবাই যাতে ভোট দেয় সেই ব্যাপারে ভোটাররা নিজেরা যেমন ভোট দেবেন এটা যেমন কর্তব্য বা দায়িত্ব, আরেকটু দায়িত্ব নিতে হবে পার্শ্ববর্তী অঞ্চলে, এলাকাতে হোক বা যেখানে উনি কর্মস্থানে আছেন বা স্কুল কলেজে আছেন, তো সেখানে তাদের যে সহযোগী আছে, সহকর্মী আছেন, তাদেরকেও অনুপ্রাণিত করা যাতে ভোট দেয়। ভোটারদের প্রথম কাজ হলো ভোটার তালিকায় নাম তোলা। আজকাল অনেক আগে থেকে বিএলওদের দৌলতে ভোটাররা জেনে যান যে তাদের ভোটার তালিকায় নাম আছে কিনা বা উঠতে যাচ্ছে কিনা, কিন্তু ভোটার তালিকায় নাম উঠলো কিনা বা নাম রয়েছে কিনা এই বিষয়ে কিভাবে তারা জানতে পারবে? একটা যেরকম ভোটার তালিকায় নাম ওঠার পরে এটা ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার সুনিশ্চিত করেন, জানিয়ে দেন যে নাম উঠেছে থ্রু বিএলও প্রধানত, যে ভোটারদের নাম উঠেছে, কারোর নাম ভোটার লিস্টে উঠেছে। সেটা হচ্ছে যে সরকারিভাবে একটা প্রক্রিয়া বা প্রচেষ্টা, তার মাধ্যমে একজন ভোটার জানবেন। এছাড়াও আরেকটা আবার আছে, ভোটার হেল্পলাইন অ্যাপ আছে। এই ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমেও কোনো একজন ব্যক্তি তার নামটা টাইপ করে বা ওনার আধার কার্ডটাকে টাইপ করে ইচ্ছে করলে উনি জানতে পারবেন, ওনার ভোটার সংক্রান্ত সমস্ত ডিটেলস সব পেয়ে যাবেন, কোন পোলিং স্টেশনের এগেইনস্টে ওনার নাম আছে এবং সেই পোলিং স্টেশনের সেই পার্টের কত সিরিয়াল নাম্বারে ওনার নামটা আছে সেটা উনি জানবেন। নিজেরাও ইচ্ছে করলে এই অ্যাপের মাধ্যমে সেটা জানতে পারবে? হ্যাঁ, শুধু জানতে পারবে তাই নয়, একটু আগে যেটা বলছিলাম যে বিএলওর মারফতে জানবেন, তার মানে ফর্ম ফিল আপটাও উনি করেছেন বিএলওর মারফতে গিয়ে, তারপরে একটা হিয়ারিং হয়েছে, সেই মানে অফলাইন মোড যেটাকে বলে, অফলাইন মোডে। অনলাইন মোডেও কিন্তু এই অ্যাপটি ইউজ করে, ভোটার হেল্পলাইন অ্যাপটা ইউজ করে উনি ইচ্ছে করলে সমস্ত তথ্য যেমন নিতে পারবেন, উনি আবার ভোটার লিস্টে নাম তোলার জন্য উনি অ্যাপ্লিকেশনও করতে পারবেন। স্যার, এটা বলা হয় যে নির্বাচন আচরণ বিধি মানা হচ্ছে কিনা এই বিষয়টিও নাগরিকরা মানে ভোটাররা নজর রাখতে পারেন। সেটা কিভাবে নজর রাখেন? স্টেক হোল্ডার বলতে আমরা সবাই, এখানে ভোটারও আছেন, সাধারণ নাগরিক, সুনাগরিক ওনারা আছেন, ক্যান্ডিডেট তো অবশ্যই আছেন, তারপরে ওনাদের দলের স্ব দলের যারা কর্মী আছেন বা নেতৃস্থানীয়রা আছেন ওনারা আছেন, ইলেকশন মেশিনারি আছে। তা এদের সবারই দায়িত্ব হচ্ছে সেটাকে সুনিশ্চিত করা। এখন কথা হচ্ছে যে ভোটের যে প্রক্রিয়াটা, তার মধ্যে আমাদের কতগুলো আচরণবিধি উল্লেখ করা আছে। আচরণবিধি উল্লেখ করা আছে, যেরকম মডেল কোড অফ কন্ডাক্ট বলে। মডেল কোড অফ কন্ডাক্ট এটা কিন্তু মিউচুয়ালি এগ্রিড একটা সিস্টেম, একটা প্রক্রিয়া। এটা মানে ইলেকশন কমিশন থেকে যে একটা চাপিয়ে দিয়েছে কারোর উপর তা নয়, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সলা পরামর্শ করে তারপরে এগুলো বেরোয়, এবং টাইম টু টাইম এটা মানে আবার একটু চেঞ্জও হয়, সেটাও হয় আলোচনার মাধ্যমে। তারপরে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়, সেই গাইডলাইনগুলো প্রযোজ্য সবার ক্ষেত্রে। এটা যেমন আমরা যারা সরকারি কর্মচারী আছি, আমরা যখন যদি ইলেকশন ডিরেক্টলি ড্রাফটেড হয়ে যাই, তা আমাদের কিছু কর্তব্য আছে, আমাদের বিধিনিষেধ আছে,
যে আমরা অনেকগুলো কাজ আমরা মানে সাধারণভাবে যারা করতে পারে, ধরুন একটা পার্টির কোনো রকম র্যালি হচ্ছে বা পার্টির কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, সেটা সরকারি কর্মচারী হিসেবে, বিশেষ করে ইলেকশনে যারা আছে তারা পারবো না। ইলেকশনে যদি নাও থাকে, সার্ভিস কন্ডাক্ট রুল যেটা বলে ত্রিপুরার, তাতেও বলা আছে রুল 5-এ যে কোনো রকম ইলেকশন বা ইলেকশন রিলেটেড ওয়ার্কের সাথে আমরা যাতে না জড়াই, তার জন্য যদি হয় কন্ট্রামিশন হলে পরে তার বিরুদ্ধে অ্যাকশনেরও ব্যবস্থা বলা আছে। আবার পলিটিক্যাল পার্টির ক্ষেত্রেও কতগুলো বিধিনিষেধ দেওয়া আছে, পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেট সহ, যে এখন পলিটিক্যাল পার্টি ক্যাম্পেইন করবে, এই ক্যাম্পেইনের ক্ষেত্রে গিয়ে যখন ক্যাম্পেইনগুলো করবে বলা আছে যে কোনো অপোনেন্ট পার্টির তার ওয়ার্কস, ইডিওলজি, তারপরে পাস্ট পারফরমেন্স, তার উপরে তো সমালোচনা করতেই পারে, কিন্তু কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে, যেই সব বিষয়গুলো নট ডিরেক্টলি related with the ইলেকশন প্রসেস, সেগুলো করা যাবে না। তো এটা একদম সমস্ত ক্যান্ডিডেটদের প্রতি, ক্যান্ডিডেট এবং যারা আছে তাদের প্রতি একদম এটা মডেল কোড অফ কন্ডাক্ট এটা ইয়ে করা আছে, বলা আছে যে এরা এগুলো করতে পারবেন না, পার্সোনাল অ্যাটাক হবে না, আর আনভেরিফাইড কোনো বিষয়ের মানে ইয়ের উপরে সেগুলো করা যাবে না, বিধিনিষেধ আছে। যদি এগুলো করে তার এগেইনস্টে অ্যাকশনও হবে। আচ্ছা, কোনো ভোটার যদি মনে করে যে এই জায়গায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে, তো তারা কোথায় অভিযোগটা জানাবেন বা কার কাছে যাবেন? একটা তো ওই অফলাইন মোডে আছে, নিয়ারেস্ট যিনি আরও আছেন, নিয়ারেস্ট আরও বলতে তো এখানে যেহেতু পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যেমন আমি এক্সাম্পল দিই, ওয়েস্টের যিনি আরও রিটার্নিং অফিসার, উদয়পুরে কোনো ঘটনা ঘটলে পরে এটা নিয়ারেস্ট হলো না, উদয়পুর থেকে এখানে বলতে পারেন, ওখানে এআরও যিনি আছেন ওনাকে বলতে পারেন, সেক্টর অফিসারকে বলতে পারেন, পুলিশকে জানাতে পারেন। আর সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে সি ভিজিল বলে একটা অ্যাপ আছে, সি ভিজিলে উনি সেটা ইভেন কি উনি ভিডিও দিতে পারেন, উনি ফটো দিতে পারেন, যে কোনো একটা ঘটনা ঘটছে উনি দেখেছেন, সেই ঘটনাটার ছবি সহ উনি সি ভিজিল অ্যাপে দিয়ে দেবেন। দিলে পরে কি হবে, 100 মিনিটের মধ্যে, উইদিন 100 মিনিটস এর একটা অ্যাকশন হবে। অ্যাকশনটা কি আরও করবেন না, আর ওর থেকে যদি দূরে হয় তাহলে আরও কেন করবেন, ওই পার্শ্ববর্তী যিনি আছেন উনি অ্যাকশনটা নেবেন। খুবই এফেক্টিভ একটা অ্যাপ, এটাকে ইউজ করা যেতে পারে। আচ্ছা স্যার, অ্যাপটার বিষয়ে বলছিলেন, নির্বাচনের এই সময়টাতে কি কি অ্যাপ রয়েছে যদি একটু সংক্ষেপে তুলে ধরেন? একটা হচ্ছে ভোটার হেল্পলাইন অ্যাপ। ভোটার হেল্পলাইন আমি একটু আগেই বলছিলাম, যার মধ্যে একজন নাম নথিভুক্ত করা থেকে এরপরে যত রকমের আপনার ওনার ভোটার লিস্টে নাম আছে কিনা, কত সিরিয়াল নাম্বার, কত কি, এগুলো সম্বন্ধে ইনফরমেশন নেওয়া, তারপরে নিজে এনরোল হতে গেলে কি করতে হয় সেগুলো করা, এগুলো করতে পারেন। সি ভিজিল অ্যাপ একটু আগে বলছিলাম, কোনো কমপ্লেন, ভেরি ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কমপ্লেন করা। আমি বলছি না যে অফলাইন করবেন না, অফলাইন করতেই পারেন, কিন্তু সি ভিজিলটা করলে পরে আপনি একদম কোথা থেকে করছেন কমপ্লেনটা, আর এটা কি থাকবে জানেন তো, যিনি কমপ্লেন করছেন ওনার পরিচিতি কিন্তু গোপন থাকবে। আর একটা আছে সক্ষম ইসিআই পিডব্লিউডি অ্যাপ, এটা মানে যারা নাকি ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন আছেন ওনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, যেই ভোট কেন্দ্রের সাথে উনি সংশ্লিষ্ট সেখানে কী কী ফেসিলিটি আছে সেগুলো জানতে পারবেন। তারপরে উনি ইচ্ছে করলে আরও কোনো ব্যবস্থা যদি দরকার লাগে সেগুলো উনি ইয়ে করতে পারেন, বলতে পারেন। আরেকটা হচ্ছে কেওয়াইসি অ্যাপ, নো ইয়োর ক্যান্ডিডেট। এই যে আপনি ক্যান্ডিডেটকে ভোট দেবেন কদিন পরে গিয়ে, এই ওনার কি ওনার কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে কিনা, যদি থাকে সেগুলো এসে যাবে, যে ওনার এগেস্টে মানে অ্যালিগেশন থাকতেই পারে, কেস থাকতেই পারে, মানে এটা কোনো ইয়ে না যে যার এগেস্টে নাকি কেস চলছে সেটা পেন্ডিং যদি থাকে, ট্রায়াল অবস্থা থাকে, তা কনভিক্টেড না, তো সেটা পরবর্তীকালে উনি আবার রিলিজ হয়ে যেতে পারেন, আবার না হলে পরে উনি কনভিক্টেড হতে পারেন। কিন্তু অ্যাট দি মোমেন্ট ওনার সম্বন্ধে কী কী কেস আছে না আছে সেই ইনফরমেশনগুলি মানে পাবলিক করতে পারবে, জানতে পারবে। স্যার, ধরুন কোনো প্রার্থী ভোট চাইতে গিয়ে সরকারি কোনো প্রকল্পের কথা কি বলতে পারবেন ভোটারদের কাছে? প্রার্থীর অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে কোনো রকম উনি নিজেকে জড়িয়ে কিছু বলতে পারবেন না, নতুন করে ভবিষ্যতে কি করবেন সেই ধরনের মানে মানে যেটা প্রার্থীর কাছে যাবে, প্রার্থীর কাছে গিয়ে হ্যাঁ আমরা এই কাজগুলো করেছি গত ইয়েতে আমরা করেছি, যেমন আমি একটু বলছিলাম যে কারোর ওয়ার্কস, পারফরমেন্স এগুলো নিয়ে বক্তব্য রাখতেই পারে। আচ্ছা, কিন্তু এমন কিছু অ্যাডভান্স বলা উচিত না যে আমি এটা করব। আচ্ছা,
এই ধরনের কোনো ম্যানিফেস্টো টাইপের, যেটা ম্যানিফেস্টোর কথা তো আসছিলাম, ম্যানিফেস্টো এখন বলা হচ্ছে রিয়েলিস্টিক হতে হবে। ম্যানিফেস্টো একটা বললেই হবে না, ম্যানিফেস্টোটা অ্যাকচুয়ালি আপনার যা আর্থিক সংস্থান আছে সেটা দিয়ে করতে পারবেন কি না সেগুলো সম্বন্ধেও আপনার ইয়ে থাকতে হবে, বক্তব্য থাকতে হবে যে আমি প্রত্যেককে এই জিনিসগুলো দেবো, কিন্তু দেবেন যে কোত্থেকে দেবেন। তো এগুলো ম্যানিফেস্টোটা শুধু আগে যেরকম সহজেই ম্যানিফেস্টো বলা যেত, এখন মানে সুপ্রিম কোর্টেও, মহামান্য সুপ্রিম কোর্টেও এগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং এটা সুপ্রিম কোর্ট থেকেও একটা মোটামুটি ইয়ে দেওয়া হয়েছে, ডিরেকশন বলবো না, একটা চাওয়া হয়েছে, এক্সপেকটেশন, যে পার্টিগুলো ম্যানিফেস্টো যখন দেবেন তখন যাতে কি কোত্থেকে সোর্স অফ ফান্ডটা যেতে উল্লেখ করেন। সংবাদপত্র বা সোশ্যাল মিডিয়াতে তো বিভিন্ন রাজনৈতিক দলের বিজ্ঞাপন দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে কি নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর থেকে কোনো নির্দেশিকা দেওয়া হয়েছে সেই সকল রাজনৈতিক দলগুলিকে? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা ওয়ার্কশপের মতন করি, প্রত্যেক রাজনৈতিক দল থেকে প্রতিনিধি আসেন, এছাড়া মিডিয়াদের যারা প্রতিনিধি আছেন ওনাদের সাথেও করি একটা ওয়ার্কশপ, আলোচনার মতন হয়। সেখানে একটা বিষয় খুব কমন যেটা আলোচনা হয়েছে, যে মানে ইচ্ছে করলে ইয়ে দিতে পারেন, বিজ্ঞাপন দিতে পারেন পলিটিক্যাল পার্টি। আমাদের মধ্যে মিডিয়া জেনারেলি দু রকমের, ব্রডলি দু রকমের, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া। এবং এখন যেটা সোশ্যাল মিডিয়া বলি, যাই বলি, এটা কিন্তু ইলেকট্রনিক মিডিয়ারই পার্ট। তো এখন কথা হচ্ছে, যদি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়াতে দেয়, মানে P-2 বলতে গেলে, মানে পোল যেদিন হবে তার দুদিন আগে অবধি, আওয়ার্স এন্ডিং উইথ দ্য ফিক্স ফর দ্য ক্লোজ অফ পোল। মানে আমার যদি 5টার সময় পোল ক্লোজ হয় 19 তারিখ, তাহলে বিকেল 5টা, তাহলে 17 তারিখ বিকেল 5টার পরে আর এই ধরনের বিজ্ঞাপন দেওয়া যাবে না। কোথায়? ইলেকট্রনিক মিডিয়াতে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমি এখন আসছি না, ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করতে পারবে, সাবজেক্ট টু কন্ডিশন যে এই যে মেটেরিয়ালগুলো সেগুলো এমসিএমসি কমিটি, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি, এটা স্টেট লেভেলেও একটা আছে এখানে, আর প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলে আছে। যদি মনে করে স্টেট লেভেলে করিয়ে নেবে, তাহলে একবারে সব ডিস্ট্রিক্ট হয়ে যায়, তাহলে সেখান থেকে সার্টিফাই করে নিতে হবে। সার্টিফাই করে নিলে পরে সেই বিজ্ঞাপনগুলো পলিটিক্যাল পার্টি দিতে পারবে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া। তো এটা কদিন অবধি P-2। প্রিন্ট মিডিয়াতে ওই সময় যদি বিজ্ঞাপন দেয় এই পিরিয়ডটাতে, তাতে কোনো সার্টিফিকেশনের দরকার নেই। কিন্তু যেই P-2, যেটা সাইলেন্ট পিরিয়ড বলে, সেই পিরিয়ড যখন আসলো, সেই পিরিয়ডে আর ইলেকট্রনিক মিডিয়াতে কোনো বিজ্ঞাপন দিতে পারবে না, কিন্তু প্রিন্ট মিডিয়াতে দিতে পারবে। নির্বাচনে এক একজন ভোট প্রার্থীর আর্থিক খরচের সীমাও বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, তো সেটা আপনারা কিভাবে পরীক্ষা করে দেখেন যে কতটুকু খরচ করছে বা কিভাবে খরচ করছে? হ্যাঁ, ধরুন আমাদের এই একটা এক্সাম্পল দিয়ে বলছি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে আমাদের ত্রিপুরার জন্য 95 লাখ অবধি খরচা করতে পারবে। খরচা দুরকম আছে, একটা হচ্ছে লিগ্যাল খরচা, একটা হচ্ছে ইললিগ্যাল খরচা। আমি বলছি লিগ্যাল খরচা হচ্ছে কোনো পার্টির ক্যান্ডিডেট, উনি মিটিং করবেন, মিছিল করবেন, মিছিল করতে গেলে গাড়ি লাগে, তারপর ফেস্টুন লাগে, ফ্ল্যাক্স লাগে, এগুলো খরচা তো আছে। তারপরে কোথাও একটা জনসমাবেশ করবেন, সেখানে স্টেজ বানানো থেকে শুরু করে ওইখানেও আবার ফ্ল্যাগ ট্যাগ এগুলো লাগে, ফ্লেক্স লাগাতে হয়, এগুলো লিগ্যাল খরচা, এগুলো উনি করতে পারেন। গাড়ি হায়ার করতে পারেন, লিগ্যাল খরচা ওইসব পারপাসে। সাবজেক্ট টু কন্ডিশন, মাইক ব্যবহার করতে পারেন, এগুলো করতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এগুলো লিগ্যাল খরচা। এগুলো করতে গেলে পরে সাবজেক্ট টু কন্ডিশন ততক্ষণ অবধি লিগ্যাল থাকবে যতক্ষণ অবধি ওনার এই যে লিমিটটা 95 লাখ, এই 95 লাখটা যদি ক্রস না করে। যদি এই 95 লাখ ক্রস করে ফেলে, তাহলে রিমেনিং পোর্শনটা ইলিগাল হয়ে গেল। 95 লাখের উপরে চলে গেলে ইলিগাল। আমাদের এখানে প্রতিটি এই সাবডিভিশন লেভেলে, মানে যেহেতু পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অনেকগুলো সাবডিভিশনের মধ্যেই মানে ইয়ে আছে, অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, প্রতিটি ইয়েতেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে, বিশেষ করে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস, তো যেমন একটা আরোর এখানে, যেমন আমাদের ওয়েস্টে, তো আরোর ওয়েস্টের সাথে সংশ্লিষ্ট আছে সিপাহীজলা, গোমতী, তো সিপাহীজলা আছে, গোমতী আছে, ওয়েস্ট তো নিজে আছেই, আর সাউথেরও একটা অংশ আছে। সেখানে অলরেডি এক্সপেন্ডিচার মনিটরিং একটা টিম আছে, সেখানে এইগুলি এক্সপেন্ডিচার মনিটরিংগুলি দেখবেন। আমাদের ইয়ে কী বলে, সেন্ট্রালের ইলেকশন অবজারভার যিনি আছেন, বিশেষ করে এই ব্যাপারে এক্সপেন্ডিচারের ব্যাপারে এক্সপেন্ডিচার অবজারভার, উনি দেখবেন, ওনার নেতৃত্বে উনি সবকটাই দেখবেন ঘুরে ঘুরে। আর প্রতিটি জায়গাতে একটা করে টিম আছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজারভার, তারপরে অ্যাকাউন্টিং টিম, ভিডিও ভিউইং টিম, সব এরা আছে। তারপরে এই যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম বলি, তারপরে যে আপনার ফ্লাইং স্কোয়াড বলি, তারপরে ভিডিও সার্ভেলেন্স টিম, VST বলি,
এরা সব একটা টিমের মতন কাজ করে। তো এই টিমটা হচ্ছে এক্সপেন্ডিচার মনিটরিংয়ের। এক্সপেন্ডিচার মনিটরিংটা এর মাধ্যমে হয়। কোথাও মনে করুন একটা মিটিং হচ্ছে, সেই জায়গাতে কিন্তু ভিডিও সার্ভেলেন্স টিম যাবে, গিয়ে ওখানে গিয়ে উনি রিয়েল টাইমে ক্যাচ করবেন যে কটা গাড়ি এসছে, কোথায় প্রোগ্রাম, প্রথমত কোথায় প্রোগ্রামটা হচ্ছে, এখন কটা বাজে, যেরকম সাংবাদিকরা করেন ঠিক সেভাবে উনি প্রথমে একটা বলবেন যে এখন এই হচ্ছে। তারপরে গাড়িগুলোকে যতটা সম্ভব যতগুলো জিনিস আছে চেয়ার টেবিল থেকে শুরু করে সেগুলোকে উনি ক্যাপচার করার চেষ্টা করবেন। উনি একটা সিডির মাধ্যমে রাখবেন। এই ইনফরমেশনগুলি উনি দিয়ে দেবেন কার কাছে, এখানে যে এক্সপেন্ডিচার মনিটরিং টিম আছে ওই টিমের কাছে দেবেন। আবার যিনি ক্যান্ডিডেট উনিও হিসেব রাখছেন, তো উনি হিসেব রাখার পরে উনিও একটা হিসেব এক্সপেন্ডিচার মনিটরিং টিমের কাছে টাইম টু টাইম গিয়ে দেবেন। এখন যদি কোনো কারণে দেখা যায় এক্সপেন্ডিচার মনিটরিং টিমের কাছে যে হিসেবটা এসে গেল, সেই হিসেবটা কিন্তু ক্যান্ডিডেট দিলেন না, হয়তো 5টা অনুষ্ঠান করেছেন, 3টের দিলেন, 2টোর দিলেন না। তো এই 2টোর কথা তখন কিন্তু টিম বলে দেবে যে আপনার এই 2টো কিন্তু দেননি, এই 2টোর হচ্ছে এই ভিডিও, এই হচ্ছে আমার এভিডেন্স। তো এই এভিডেন্স যদি উনি স্বীকার করলেন তাহলে এগুলো উঠে গেল, আবার ওনার 3-এর সাথে আরও 2টো উঠলো। যদি উনি ডিসএগ্রি করে ওনাকে নোটিশ দেওয়া হবে, নোটিশ দেওয়ার পরে এবার তার মধ্যে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত হয়ে আলটিমেটলি ইলেকশন মেশিনারি যা আছে ওনারাই এটা যা বলবেন সেটা হবে। তবে একতরফা না, ওনাকেও সুযোগ দেওয়া হবে যে আপনার তো আমি একটা অনুষ্ঠানের কথা উল্লেখ করলাম, তো উনি ডিনাই করলে কিসের উপর ভিত্তি করে ডিনাই করছেন? কারণ যদি ফটো টটো কিচ্ছুই না থাকে, শুধু এমনি বলে তো উনি অ্যাকসেপ্ট করবেন না, প্রমাণ লাগবে, প্রমাণ সব দিক থেকে প্রমাণ। মানে কেউ যদি বলে এটা ইনক্লুড করবো তাতেও প্রমাণ, কেউ যদি বলে এটা করা উচিত না তাতেও সাফিসিয়েন্ট গ্রাউন্ড থাকতে হবে। এইগুলো করে তারপরে হিসেবগুলো হয়, এবং হিসেব হলে পরে যদি দেখা যায় 95 ক্রস করে গেছে দেন ইট ইজ ইললিগাল। আর যদি দেখা যায় হিসেব দিচ্ছে না তাহলে সে খাবে, নোটিশ পাবে। এটা অ্যাকচুয়ালি শুরু হয়ে যাবে, এটা শেষ অবধি ইলেকশন কমিশন অবধি যাবে। আর যদি প্রমাণিত হয় যে উনি হিসেব দেননি তাহলে কিন্তু ইলেকশন কমিশন ওনাকে 3 বছরের জন্য আর যাতে ইলেকশনে না লড়েন সেই ব্যবস্থা করে দিতে পারে। তো এখানে খুব স্ট্রিক্ট অ্যাকশনের ব্যবস্থা আছে। আচ্ছা স্যার, আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে, সবশেষে ভোটারদের উদ্দেশ্যে কমিশনের তরফ থেকে কি বার্তা থাকবে আপনার? ভোটারদের উদ্দেশ্যে আমি প্রথমে বলবো আপনারা ফেস্টিভ মুডে অন দ্য ডে অফ পোল আপনারা ভোট দিতে যাবেন, এবং যত তাড়াতাড়ি আপনারা যাবেন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন। এর মানে এই না যে আমি বিকেলে কেউ যাতে ভোট দিতে না যায় আমি সেটা বলছি। সকাল সকাল বেরিয়ে পড়বেন, আশেপাশে সবাইকে বলবেন ভোট দিতে। এবং আমাদের ত্রিপুরাতে ভোট দেওয়াটার ক্ষেত্রে কিন্তু একটা ঐতিহ্য আছে। আমাদের মানে যেভাবে অ্যাক্টিভিটি চলছে, সুইপ অ্যাক্টিভিটি বিশেষ করে, আমরা এবার বিধানসভাতে যেরকমভাবে ভোট হয়েছিল গতবার, সেরকমই যাতে পার্লামেন্ট ইলেকশন হয় সেটাই আমরা চেষ্টা করবো। আমরা আশা করি ভোটাররা সবাই আমাদের কথা করে একমত হয়ে ওনারা ভোট দেবেন। বিশেষ করে যারা নাকি নতুন ভোটার তাদের কাছে আমার আশা বেশি, কারণ ইট ইজ এক্সপেক্টেড যে তারা সবাই ফিজিক্যালি ফিট, তাদের যত ভোটার আছে ওনারা 100% যাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে আলোচনা করার জন্য। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন রাজ্যের মুখ্য কার্যনির্বাচনী আধিকারিক শ্রী শুভাশিস বন্দ্যোপাধ্যায় স্যার। শ্রোতা বন্ধুরা, চলুন দেশের এই গণতান্ত্রিক মহোৎসবে আমরা সকলে মিলে অংশ নিই। এক শক্তিশালী গণতন্ত্রের জন্য অবশ্যই ভোট দেওয়া এক পবিত্র কর্তব্য। আজ এ পর্যন্তই, নমস্কার।